মশালে কেরোসিন প্রায় শেষের পথে, তাই আলোটাও নিভু নিভু। সেই ঝাপসা ঘোলাটে হলদেটে আলোয় যুবতী হেলসেলসে বিবস্ত্র অবস্থা স্পষ্ট দৃশ্যমান। সেখানে সকল কয়েদির টুকরো টুকরো ছিন্ন বিচ্ছিন্ন শরীরের অংশ লুটোপুটি খাচ্ছে নোংরা মেঝেতে। কয়েদিদের কারো চোখ উপড়ে ফেলা হয়েছে, তো কারো হাত ছিঁড়ে নেওয়া হয়েছে, কারো বা আবার মুখে অবয়ব থেতলে দেওয়া হয়েছে, টেনে টেনে ছেঁড়া হয়েছে ঠোঁট, হাত, পা। সেই দৃশ্য পুনরায় নজরবন্দি করে নিজের সিংহাসনে গিয়ে রাজকীয় ভঙ্গিমায় বসল যুবরাজ। তারপর বলে উঠল, তোমাকে এই পর্যন্ত আনতে বহুত কাঠকড় পোড়াতে হলো মামাতো ভাই, বহুত। তোমারই গড়া পাপের সাম্রাজ্য তোমাকে দিয়েই শেষ করলাম আমি। তোমার পালানোর পথ পর্যন্ত সুগম করে দিলাম, কিন্তু তুমি বেনলেস, কিছুই বুঝতে পারলে না। বড় মামা বড্ড বোকা। সারাটা দিন খুন খারাপি ট্রেনিং না দিয়ে তোমাকে একটু কমপ্লেন খাওয়ালে তার কি খুবই লস হতো? কথাগুলো উঁচু স্বরে বলতে বলতে আবারও কিটকিটি হেসে উঠল যুবরাজ। এরপর লম্বা একটা দীর্ঘশ্বাস নিয়ে মুখে হিংসতা এনে দাঁতে দাঁত পিষে বলে উঠল, তোকে তোর ছেলেকে দিয়েই আমি শেষ করব, শোভান শেখ। এরপর তোর পাগল ছেলে তদারকি করবি তুই। আমাকে বরফ পানিতে চুবিয়ে মারা প্ল্যানিংটা তো তোরই ছিল, তাই না? কাঁটা দিয়ে কাঁটা তোলাটাই বেশ মজাদার। কথাগুলো শেষ করে উঠে দাঁড়ালো যুবরাজ। এরপর সাইবেরিয়ান হাস্কি কুকুরটির নেক বেল ধরে টেনে নিয়ে বাড়িটির বাইরে বেরিয়ে এলো সে। বাইরে বেরোতেই কুকুরটি ভয়ানক স্বরে ডেকে উঠল, আর সেই স্বরে ভয়ার্ত হয়ে গাছের ডালে বসে থাকা হুতুম পেঁচা পর্যন্ত ডানা ঝাপটিয়ে দূরে উড়ে পালালো। আর যুবরাজ তার গাড়ি থেকে বড় বড় দুটো কেরোসিনের ড্রাম নিয়ে বাড়িটির দিকে অগ্রসর হলো। আর এরপর সে সুনিপুণভাবে সেগুলো ঘরের ভিতর ছড়িয়ে দিয়ে পকেট থেকে লাইটারটা বের করে অবনব কায়দায় আঙুলে ঘুরিয়ে ঘুরিয়ে আগুনটা জ্বালিয়ে লাইটার ছুঁড়ে মারল মেঝেতে গড়িয়ে যাওয়া কেরোসিনের ওপর। আর মুহূর্তে আগুনে ললন কেলে হিহান ফিকা কেরোসিনের ওপর প্রভাব বিস্তার করে দাউ দাউ করে জ্বলে উঠল। যুবরাজ আইসি ভঙ্গিতে গাড়িতে হেলান দিয়ে বাইরে দাঁড়িয়ে কুকুরটিকে সাথে নিয়ে মচমচ শব্দে বাড়িটির দগ্ধ অবস্থা উপভোগ করতে লাগলো। বেশ কিছুক্ষণ পরেই যখন মানুষ পোড়া গন্ধে পুরো জঙ্গল আলোকিত হলো, ঠিক সেই মুহূর্তে কুকুরটি উন্মাদের ন্যায় ছুটোছুটি করতে লাগলো। সেই সাথে ভয়ঙ্কর শব্দে ডাকতে লাগলো সে। আর কুকুরের ছটফটানি দেখে যুবরাজের হাসি যেন আর ধরে না। কুকুরটির নেকবেল শক্ত হাতে খামচে ধরে যুবরাজ হিসিয়ে বলে উঠল, আর এখানে থাকা ঠিক হবে না আমাদের, চল আমার সাথে। এখানে বাতাসে লাথে গন্ধ ভেসে বেড়াচ্ছে, আর এই গন্ধ তোর আর আমার দুজনের জন্যই ক্ষতিকর। এই গন্ধ তোকে ক্ষুধার্ত করে তুলছে, আর আমাকে শিকার খুঁজতে পাগল করে তুলছে। রেজিয়ান চৌধুরী সামনের সোফায় ওপর দুই পা তুলে বাবু হয়ে বসে আছে রাদাব। সমানেসে আঙুল কামড়ে চলেছে, আর রেজিয়ান চৌধুরীর দিকে অপরাধী দৃষ্টি দিচ্ছে। এভাবে কিছু সময় পেরিয়ে যাওয়ার পর রেজিয়ান চৌধুরী শুধালেন, গোপনেও কি একটিবার তোমার বেঁচে থাকার খবর আমাদের পৌঁছতে পারলে না? তোমাকে হারিয়ে কি অবস্থা আমরা দিন যাপন করছি সেটাও জানার চেষ্টা করলে না? স্বামীর কথায় রাদাপের মা বলে উঠল, আহ, ছেলেটাকে এভাবে বকছো কেন? জানাইনি মানে? অবশ্যই কোনো কারণ ছিল, তাই না? সকাল সকাল তাকে সামনে বসিয়ে জেরা না করলে তোমার পেটের ভাত কি হজম হচ্ছে না নাকি? কঠিন কণ্ঠে কথাগুলো বলে মিসেস তনুজা রাদাপের সামনে জুসের গ্লাসটা ধরে বলে উঠলেন, নে বাবা, জুস খা। তোর বাবার মাথা দিনে দিনে একদম নষ্ট হয়ে গিয়েছে, এসব কথা কানে তুলিস না। সাইড থেকে রাজ্য তখন বলে উঠল, বাবা প্লিজ, দাদাভাইকে এত জেরা করো না তো। সময় সুযোগ বুঝে সব জানাবে। দাদাভাই ভালো আছে, সুস্থ আছে, এই তো অনেক। এত প্রশ্ন করে সব কিছু খোলা করা কি দরকার বলো? সকালে নাস্তা চিবোতে চিবোতে কথাটি বলে রাজ্য পুনরায় খাবারে মনোযোগ দিল। জুসের গ্লাস হাতে নিয়ে রাধাব এক চুমুক খেয়ে চোখ বন্ধ করে আমার পুনরায় খুলে রেজন চৌধুরীর দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। এরপর ধীর কণ্ঠে বলতে লাগলো, আমি একজনের ব্যক্তিগত লাইফে ঢুকে পড়েছিলাম বাবা, আর ঢুকে পড়ার জন্য আমার বিন্দুমাত্র একটু অনুশোচনা নেই। আর আজকে আমি তার জন্যই তোমাদের সামনে। ডক্টর ইউভি না থাকলে তোমরা তোমাদের ছেলের মৃত্যুর খবর পর্যন্ত পেতে না। আর সামনে থেকে তো দোল, সময় এলে আমি নিজেই সব খোলাসা করব। আজ আমাকে যেতে হবে, মাঝে মধ্যে আমি এসে দেখা করে যাব তোমাদের সাথে। তবে তোমাদের কাছে অনুরোধ থাকবে, কারো কাছে আমার বেঁচে থাকার কথা প্রকাশ করবে না প্লিজ। নিজের সন্তানকে নিজের বাড়িতে রাখতে পারবো না, কারো কাছে তার বেঁচে থাকার খবর শেয়ারও করতে পারবো না। এই কেমন রীতি? তুমি কি কোথাও কোনো অন্যায়ের সাথে জড়িত রেহান? কথাটি বেশ উত্তেজিত ভঙ্গিমায় বলে সোফা থেকে উঠে দাঁড়ালেন রেজন চৌধুরী। রাধাপো বসা থেকে উঠে ভদ্রলোকের সামনে গিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে উঠল, বাবা, আমি জেনে বুঝে কখনোই অন্যায় করিনি। আমি আমার আর তোমাদের সেফটির কথা ভেবেছি।
কারণ তোমার বন্ধু সুভান শেখের একমাত্র ছেলে সেরাম ফাইয়াজ আমাকে পৃথিবীর সব চাইতে কঠিন শাস্তিতে খুন করতে চেয়েছিল বাবা। রাধাপের মুখের এমন ভয়ঙ্কর কথা শুনে রেজন চৌধুরী বিস্ফোরিত নয়নে রাধাপের দিকে তাকিয়ে রইলেন। সেই সাথে রাজ্য আর মিসেস তনুজা থরথর করে কেঁপে উঠল। খাওয়া থামিয়ে রাজ্য টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে উঠল, কি? তখনই মিসেস তনুজা বলে উঠলেন, এসব তুই কি বলছিস বাবা? তোর বাবা তো আরো ওই ছেলের সাথে রাজ্যের বিয়ের কথা ভাবছে। প্রতি উত্তরে রাধা বলে ওঠে, আমি সব জানি মা, সে একটা সাইকো ক্রিমিনাল। সে রাজ্যকে বিয়ে করে কখনো সুখের সংসার পাতবে না। রাজ্যকে চূড়ান্ত শাস্তি দিয়ে সে সুখ উপভোগ করবে, কারণ মানুষের আহাজারি আর কান্নায় তার সুখ লুকায়িত। সে মানসিকভাবে অসুস্থ। তখনই রাজ্য বলে উঠল, আমি তোমাকে বলেছিলাম না মা, ওই লোকের চাহনি বড্ড অদ্ভুত। কিছু তো একটা অবশ্যই আছে, কিন্তু সেটা কি আমাকে খুঁজে বের করতেই হবে। সকলের কথা বলার মাঝামাঝি সময়ে কলিং বেল বেজে উঠল বিকট শব্দে। সেই শব্দে ভীত হয়ে রাধাবকে খামচে ধরলেন মিসেস তনুজা। এরপর চোখ চাচাই করে নিজে অসাড় হয়ে আসা শরীরটাকে কোনো মতো টেনে হিঁচড়ে দরজার সামনে এনে দাঁড়ালেন মিসেস তনুজা। কম্পনরত হাতে দরজাটা খুলে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। আর তখন পেছন থেকে রেজান চৌধুরী বলে উঠলেন, কে এসেছে তনু? মাঝবয়সী রেজনের প্রশ্নখানি করে আহত ব্যক্তির চেহারা দেখতে দরজার দৃষ্টি নিবদ্ধ করলেন, কিন্তু মিসেস তনুজার পক্ষ থেকে কোনো উত্তর এলো না। তনুজাকে পাশ কাটিয়ে হাস্যোজ্জ্বল মুখে লম্বা লম্বা পা ফেলে প্যান্টের পকেটে দুই হাত গজে রেজান চৌধুরীর সামনে এসে দাঁড়ালেন আগত ব্যক্তিটি। আমি আঙ্কেল, আপনার মেয়ের হবু জামাই, ডক্টর সেরাম ফায়াজ। হঠাৎ সেরামকে দেখে বাড়ির প্রত্যেক সদস্যের মুখে ভয়ে আতঙ্ক সৃষ্টি হলো। প্রত্যেকে পাংশু মুখের দিকে তাকিয়ে সেরাম বলে উঠল, আমি কি ভুল টাইমে এসে আপনাদের বিরক্ত করছি? কারো পক্ষ থেকে যখন কোনো উত্তর এলো না, তখন সেরামের নজরে এলো রাধাপের দিকে। রাধাবকে দেখে তার চিনতে একটুও বেগ পোহাতে হলো না। রাধাবকে দেখে বসা দেখে উঠে দাঁড়িয়ে মুখে মায়াবী হাসি ঝুলিয়ে সেরাম নিজে হাত বাড়িয়ে দিয়ে বলে উঠল, হেই ডুড, অনেকদিন পর দেখা। সেই যে এয়ারপোর্টে দেখেছিলাম, তা এখানে কি করছো তুমি? আর তোমার সেই ট্যাটুওয়ালা হ্যান্ডসাম হাং কোথায়? আমি এখানে ডক্টর ফায়াজ, ওপস সরি, মামাতো ভাই। চলছে আশের মাসের মাঝবয়সী সময়। প্রাকৃতিক ক্ষণে ক্ষণে তার রূপ বদল করে চলেছে। এই তীব্র অস্বস্তিকর রোদ আর গরম তো এই বৃষ্টি। প্রকৃতি এই রূপ বদলের সাথে সাথে মানুষের মন এবং মেজাজ দুটোই ক্ষণে ক্ষণে বদল হচ্ছে। রোদের তেজের সাথে পাল্লা দিয়ে রাগের পারদ তত্তর করে বাড়তে থাকে, আবার মেঘ বৃষ্টি শীতলতায় ধীরে ধীরে মনে ফুরফুরে হাওয়া বইছে। সেরাম যখন রেজান চৌধুরী বাড়ির প্রধান ফটকে এসে দাঁড়ায়, তখন আকাশে ঝরঝরে রোদ আর প্রখর তার তেজ। কিন্তু যুবরাজ আসার সাথে সাথেই তেজের রোদ মেঘের তলে লুকিয়ে বৃষ্টি সৃষ্টি করার ফন্দি এঁটেছে। শুধু কি তাই, গুড় গুড় শব্দ থেকে থেকে মেঘের গর্জন চারপাশে ভারী করে তুলছে। রাধাবের সাথে কথা বলার মাঝখানে পরিচিত কণ্ঠস্বর পেয়ে সেরাম ঘাড় ঘুরিয়ে দরজার দৃষ্টি ফেলতেই মুখে পিচেল হাসি ছুড়ানো যুবরাজকে দরজার চৌকাঠে দুই হাত ভর করে সামান্য ঝুঁকে দাঁড়ানো অবস্থায় দেখতে পেল। আকস্মিক যুবরাজে এমন হাসি খুশি চেহারা দেখেই সেরামের মস্তিষ্কে রক্ত ছলকে উঠল। তবুও সকলের সামনে নিজের হিংস্রতা প্রকাশ না করে দাঁতে দাঁত চেপে সমস্ত রাগ গিলে নিল মুহূর্তেই। যুবরাজকে দেখতে পেয়ে রাধাপের বুকের ওপর চাপা দেওয়া পাথরটা যেন নিমিষেই সরে গেল। কিছুক্ষণ আগেও যেন শ্বাসটা থমকে গিয়েছিল তার, নিমিষেই সেটা সচল হলো। এই ঠান্ডা আবহাওয়াতেও তার চিবুক বেয়ে দরদর করে ঘাম গড়িয়ে পড়তে লাগলো সমানে। রাধাপের এমন বিধ্বস্ত অবস্থা দেখে যুবরাজ হালকা হাসলো। এরপর নিজের পকেট থেকে একটা রুমাল বের করে রাধাপে চিবুক থেকে আলতো হাতে ট্যাপ ট্যাপ করে ঘামগুলো মুছে বলে উঠল, এত ভয় পেলে চলে সম্বন্ধী সাহেব? ভয়গুলো সব আমার উপর ছেড়ে দিয়ে একটু রিল্যাক্স তো থাকতেও পারিস নাকি? যুবরাজ আর রাধাপের এমন অদ্ভুত আচরণ কারোরই বোধগম্য হচ্ছে না। এখানে রাজ্য পুরোপুরি নির্বাক হয়ে মিসেস তনুজা হাত চেপে দাঁড়িয়ে রয়েছে। রেজান চৌধুরী সেরামের আগমন সম্পর্কে অবগত, কিন্তু এই অদ্ভুত ছেলে আগমনে উৎস কি? মিসেস তনুজা বহু কষ্টে নিজের গলা আওয়াজ বের করে নিভু নিভু কণ্ঠে শুধালেন, তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। মিসেস তনুজার প্রশ্নে যুবরাজ ভরকে না গিয়ে প্যান্টের পকেটে দুই হাত গুজে খানিক মেপে হাসল। এরপর তনুজার সামনে এগিয়ে এসে ভারী কণ্ঠে সকলের উদ্দেশ্যে বলে উঠল, আমি আপনাদের মেয়েকে ভালোবাসি। শুধু আমি নয়, সেও আমাকে ভালোবাসে। আপনাদের মেয়ের এখন অতীত বর্তমান ভবিষ্যৎ সবই আমি। রাজ্য আমার না হলে আর কারোরই হতে পারবে না। সাফ সাফ কথা বলতে আমি খুবই পছন্দ করি। এক প্রকার নির্লজ্জও ভাবতে পারেন আমাকে। তাতে অবশ্য আমার কিছু যায় আসে না।
কিন্তু রাজ্য আমার বউ হবে। আর এটাই শেষ কথা। সেই ছোট থেকে দেখে দেখে রাখছি আমি, সার বিষ পানি দিয়ে গাছটাকে বড় করেছি আমি, আর ফল অন্য কেউ খেয়ে চলে যাবে, সেটা কি করে হতে দেই বলুন তো? যুব যে এমন অবলীলায় রাজ্য সম্পর্কে বলা কথায় সেরামের যেন পায়ে দাও দাও করে আগুন জ্বলে উঠল। বহুক্ষণ ধরে নিজের নিয়ন্ত্রণ রাখা কোদ লাগামহীন হলো। অধৈর্য সেরাম শক্ত হাতে মুষ্টিতে যুবরাজের দিকে এক ঘুষি উঁচিয়ে বলে উঠল, এটা তোর ভাবি হবে বাস্টার্ড। সেরামের উন্মাদনা অবস্থায় যুবরাজ ক্রুর হেসে সাইডে সরে যেতেই সেই ঘুষি গিয়ে পাশের দেয়ালে লাগলো। ঘুষির পাউন্ডটাই এতটাই শক্তিশালী ছিল যে ওয়াল থেকে কিছুটা চটচটে সিমেন্ট রং সমেত উঠে গেল। আর এটা দেখে রেজওয়ান চৌধুরী আর মিসেস তনুজা ভয়ে সামান্য কেঁপে উঠল। তারা দুজনেই রাদাপের দিকে তাকিয়ে আসল ঘটনা বোঝার চেষ্টা করলেন। রাদাপ চোখের ইশারা দিতেই রাজ্যকে নিয়ে মিসেস তনুজা এবং রেজওয়ান চৌধুরী দোতলায় সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেলেন। আর এদিকে শক্ত দেয়ালে চোট পেয়ে সেরামের হাত পেটে ঝরঝর করে উষ্ণ তরল রক্ত প্রবাহিত হতে লাগলো। সেটা দেখে যুবরাজ হো হো শব্দ তুলে হেসে উঠল আর বলে উঠল, তোর হবু বউয়ের সর্বাঙ্গে আমার উষ্ণ স্পর্শ জড়িয়ে আছে মামাতো ভাই। আমার এটো করা খাবার খেতে তোর রুচিতে বাঁধবে না? যুবরাজের এমন কথায় সেরাম হিংস্র ক্ষিপ্ত বাঘের ন্যায় গর্জে উঠল। ডাকে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল সে। যুবরাজকে আক্রমণ করার উদ্দেশ্যে সমানে ফোঁস করে শ্বাস নিতে লাগলো, কিন্তু সেসবে পাত্তা না দিয়ে যুবরাজ পুনরায় বলে উঠল, মেগান, ওই নিষ্পাপ মেয়েটা আমার কেউ ছিল না, তবুও তুই তাকে মেরে ফেলেছিস। কিন্তু রাজ্য, আমার দীর্ঘ 8 বছরের ভালোবাসা, তাকে তুই ছুঁয়েও দেখতে পারিসনি। কতবার ব্যর্থতা এটা তোর, একবার ভেবে দেখেছিস? বলেই পুনরায় যুবরাজ প্রচণ্ড খুশিতে ফেটে পড়ল। যুবরাজের এমন দুর্দর্শ সাহসিকতায় সেরাম টেবিলের ওপর থাকা ফলের ছুরি থেকে একটা চাকু বের করে যুবরাজের দিকে তেড়ে গেল। সেরামের এমন বোকামি দেখে যুবরাজ মুখে কুরু হাসি ঝুলিয়ে সেরামকে পাল্টা আক্রমণ করে বসলো। সেরাম কিছু বুঝে ওঠার আগেই থাবার ন্যায় শক্ত হাত মুষ্টি পাকিয়ে একের পর এক ঘুষি বসিয়ে দিল সেরামের মুখ বরাবর। মুহূর্তেই সেরামের ঠোঁট পেটে ফিনকি দিয়ে রক্ত ছুটে গেল। তবুও সেরাম দমার পাত্র নয়। সেও সুযোগ বুঝে যুবরাজকে চাকু দিয়ে গভীর এক পোজ বসিয়ে দিল। আর এতে যেন যুবরাজের রাগ সপ্তম আকাশে ছিল। কায়দা করে সেরামের সামনে চুলগুলো মুষ্টি পাকিয়ে ধরে গম্ভীর ভারী কণ্ঠে হিসিয়ে বলে উঠল যুবরাজ, তোকে আমি এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেব না মামাতো ভাই। তোকে টর্চার করে তোর বাপকে এখানে আনবো আমি। তোর সাথে আমার খেলা পরে হবে, আগে তোর বাপের কোরবানিটা করে নি। তুই কি ভেবেছিস আমার জেল থেকে পালিয়ে আমাকে দোষ দিয়েছিস? আরে পাগল মামাতো ভাই, আমি নিজেই তোকে পালানোর সুযোগ দিয়েছি। যেদিন আমি স্বইচ্ছায় তোকে বন্দি করব, সেদিন আর কোনোদিনও নিস্তার পাবি না তুই। কথাগুলো বলেই যুবরাজ সেরামের মাথা থেকে এক মুঠি চুল তুলে এনে ফোঁ দিয়ে হাওয়ায় উড়িয়ে দিল। যুবরাজের থেকে এমন নাস্তানুবুদ হয়ে সমানে নিজের মাথা নিজেই আঘাত করতে লাগলো সেরাম। এরপর পাগলের মতো বলতে লাগলো সে,